আচ্ছা, যদি এমন হয় যে তুমি মিসলেনিয়াসের মেন এক্সাম দিতে গেছো আর গিয়ে দেখছো যে তুমি যেটা পড়ে গেছিলে, যে ডেসক্রিপটিভ বা যে লেখা কোশ্চেনটা বা যেটা লিখে গেছিলে, যেটা মুখস্থ বলা যায় করে গেছিলে, সেটা পরীক্ষা চলে এসছে, মানে যেটাকে বলে কমন পাওয়া, এরকম ঘটে গেছে। কেমন হবে? এরকম হয়? এরকম কি হয়? ইয়েস, এরকম কিন্তু হতে পারে, এরকম হতেই পারে। খুব আচ্ছা, ঠিক আছে, চলো, এইটা হয়তো তোমার ইমাজিনারি লাগছে, মনে হচ্ছে যে আমি কল্পনা বিলাস করছি। এটা পরে আসছে যে উদাহরণটা, যেটা আমি অ্যাসিওরেন্স দিচ্ছি, আমি গ্যারান্টি দিচ্ছি যে হতেই পারে, এটা পরে আসছে। তুমি আমাকে একটা সহজ প্রশ্নের, আমার একটা সহজ বিষয়ে জবাব দাও। ধরা যাক মিসলেনিয়াস পরীক্ষায় প্রিলি পাস করেছে 5,000 জন ছেলে মেয়ে অ্যাসপিরেন্টস, ওকে। আর মিসলেনিয়াস পরীক্ষায় অ্যাট দ্যাট টাইম ভ্যাকেন্সি রয়েছে 200টা, অর্থাৎ 25 জন থেকে একজন করে যাবে, মেন্স পরীক্ষা দিয়ে পাস করবে, ভ্যাকেন্সিটায় পৌঁছবে। ক্লিয়ার? তো তাহলে এই 5,000 জন অ্যাসপিরেন্ট থেকে 200-র মধ্যে ঢুকবে, এটা 100টা 150টা এমসিকিউ কোশ্চেন নেই এখানটায়, যে কারো 10টা ভুল হবে, যার 20টা ভুল হবে, কেউ 25টা জানে, কেউ 30টা জানে না। আবার নেগেটিভও মার্কিং নেই, যে 3টে ভুল করলে 1 নাম্বার কাটে, কি 4টে ভুল করলে 1 নাম্বার কাটে, কি ওর 17 নম্বর নেগেটিভ হয়ে গেছে, এরকম কিছু নেই। প্র্যাকটিক্যালি বলা যেতে পারে যে মেজর হেডে এক একটা কোশ্চেন পেপারে 5 থেকে 7টা কোশ্চেন আছে, সুতরাং সকলেই সেই কোশ্চেন গুলো অ্যাপিয়ার করবে পরীক্ষা দেবে। তাহলে কোন জাদুতে, কোন কৌশলে একজন ওই সকলের মধ্যে থেকে, অর্থাৎ 5,000-এর মধ্যে থেকে 200-র মধ্যে ঢুকবে? নিশ্চয়ই সে কিছু আলাদা করবে, নিশ্চয়ই সে জানে যে কোথা থেকে শুরু করতে হয়, কোনটা বেশি লিখতে হয়, কোনটা কম লিখতে হয়, কোনটায় কি স্পেশালিটি যোগ করতে হয়, কোন জিনিসটা কেমন ভাবে লিখতে হয়, কি আসলে লিখতে হয়, কি করে লিখতে হয়, সে জানে। এবং যে জানে সেই 5,000-এর থেকে 200-র মধ্যে ঢুকবে, যে জানবে না সে পারবে না। সো আজকের এই ক্লাসটা আমাদের ঠিক এই জিনিসটার উপরে, মিসলেনিয়াস মেন্সের রোড ম্যাপ, এ রোড ম্যাপ ফর মিসলেনিয়াস মেন্স, ওকে। যদিও মিসলেনিয়াসের উপরে আমি তোমাদেরকে আগে ক্লাস করিয়েছি, মিসলেনিয়াসের উপরে আমি কিছু টপিক দিয়েছিলাম প্র্যাকটিস করবার জন্য। আমি আশা করব যে তোমরা অলমোস্ট সকলেই সেই টপিকগুলো করে ফেলেছো, কেননা আমি অনেক দিন আগে দিয়েছি। ডেসক্রিপশন বক্সে সেটা থাকবে, কি করে 200 পাওয়া যায় মিসলেনিয়াসে। কিন্তু মিসলেনিয়াসের আজকের মেন্সের রোড ম্যাপের কি শিখবো আমরা, কি বুঝবো এইটা, শিখবো এইটা, বা রোড ম্যাপের আজকের কাছে বৈশিষ্ট্য এটা যে একটা অ্যানালাইজ করব আমরা প্রপারলি, কাকে কোশ্চেন পেপারকে, কাকে কোশ্চেন সেটারদের অ্যাটিটিউড বা মেন্টালিটিকে, কিভাবে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখে। কি কি আমরা আজকে রোড ম্যাপ ক্লাসে শিখবো? 1 নাম্বার হচ্ছে কোশ্চেন পেপার অ্যানালাইসিস, ওকে। 2 বছরের পর পর আমাদের কাছে কোশ্চেন অ্যাভেলেবেল রয়েছে 21 আর 19, সেটা দেখে মেন্সের কোশ্চেন আমরা অ্যানালাইজ করব। কি করব? সেকেন্ড কি পাবো বা কি পড়বো, সেটা হচ্ছে একটা সায়েন্টিফিক অ্যাপ্রোচ টুয়ার্ডস দ্য সলিউশন, যা আমরা একটা সায়েন্টিফিক ওয়েতে আমরা আমাদের অ্যাপ্রোচ তৈরি করব ফর আওয়ার প্রিপারেশন, সো দ্যাট আমরা একটা প্রপার অ্যান্টিসিপেশন করতে পারি, একটা প্রপার অ্যান্টিসিপেট করতে পারি যে এইটা আসতে পারে। এক্সামে যখন মেন্স আনসার লিখতে বসছি, তখন এমন কিছু কোশ্চেন যেন না আসে যে আমার কিছু ধারণার বাইরে, এরকম না হয়, বরং উল্টোটা, যে এমন কোশ্চেন এলো যে আমার এক্সপেকটেশন ছিল যে এখান থেকে প্রশ্ন আসবে, বা আরো স্পেসিফিক্যালি বলা যায় যে আমি এমন কিছু জিনিস পড়ে এসেছি সেখান থেকেই প্রশ্নটা এসেছে। দিস ইজ দ্য সায়েন্টিফিক অ্যাপ্রোচ
তুমি সঠিকভাবে একটা রোড ম্যাপ করতে পারলে, একটা সায়েন্টিফিক উপায়ে এটাকে অ্যানালাইজ করতে পারলে অ্যান্টিসিপেট করা যেতে পারে যে কোথা থেকে কেমন কি কি প্রশ্ন আসতে পারে। তার কারণ দিস ইজ নট প্রিলিমিনারি, এখানে 100টা প্রশ্ন নেই, এখানে মাত্র 5-7টা প্রশ্ন আসে এবং একদম স্পেসিফিক গ্রাউন্ড আর ফিল্ড থেকে, যেটা তুমি একটু ভালো করে স্টাডি করলে ধরতে পারবে। সেই ধরতে পারার কাজটা আজকে আমরা করব মিসলেনিয়াস মেন্সের রোড ম্যাপ। ওকে, আর যেটা আমার পার্সোনালি কমফোর্ট জোন, যেটা সিএসডিজির স্পেশালিটি, সেটা হচ্ছে যে এই রোড ম্যাপটা ফলো করে আমরা কিছু মডেল কোশ্চেন তৈরি করব এবং সেগুলোর অ্যান্সার প্রিপেয়ার করব বাড়িতে, তোমরা করবে, আমরা কোশ্চেন তৈরি করে দেবো। এবং বিশ্বাস করো, আমি তোমাকে বলছি যে যে মডেল কোশ্চেনগুলো আমি তোমাদেরকে আজকে দেব মিসলেনিয়াস মেন্স রোড ম্যাপের জন্য, তার মধ্যে থেকে প্রশ্ন যদি ডাইরেক্ট চলে আসে আজকের সামনের মিসলেনিয়াস পরীক্ষাটায়, আমি অন্তত একটুও অবাক হব না। তার কারণ যেখানটায় এমসিকিউ হয়, অসংখ্য লক্ষাধিক এমসিকিউ থাকে, সেখান থেকে যদি ইউপিএসসিতে সিএসডিজির প্রশ্ন কমন আসে, যদি ডব্লিউবিসিএস এর সিএসডিজির প্রশ্ন, মিসলেনিয়াসের সিএসডিজির প্রশ্ন গাদাগুচ্ছের কমন আসতে থাকে, তো তাহলে একটা মেন্স কোশ্চেন কমন আসবে না, এটা খুব অবাক করবে আমাকে। বরং কমন এলে মনে হবে ইটস ওকে, এটা হবার ছিল, এটা হয়েছে। ওকে, সো আমরা ক্লাসের ভেতরে ঢুকি। জেনারেলি 4টে পেপার না, 3টে পেপার পরীক্ষা হয় 4টে সাবজেক্টের ওপরে। অঙ্ক আর জিএস একসাথে থাকে। সো বাংলা, ইংরাজি, অঙ্ক, জিএস, 4টের মধ্যে আমরা শুরু করব জিএস থেকে, অর্থাৎ জেনারেল স্টাডিজ থেকে, বিকজ জিএস পার্টটা সবচেয়ে বেশি আনপ্রেডিক্টেবল এবং সবচেয়ে বেশি কঠিন। সবচেয়ে বেশি প্রেডিক্টেবল পোর্শন কি? ম্যাথামেটিক্স। ওকে, বেঙ্গলি এবং ইংলিশ একটা টিপিক্যাল ক্লাস এবং প্যাটার্ন ফলো করে পরীক্ষায় কোশ্চেন আসে। অবশ্যই আমরা সেগুলোকে অ্যানালাইজ করবো এবং সেগুলোকে বোঝবার চেষ্টা করবো, আর সেখান থেকে প্রশ্নগুলো আমরা কোয়ান্টিফাই করবার চেষ্টা করবো যে কেমন প্রশ্ন আসতে পারে, কি কি আসতে পারে, কি কি টপিকে আসতে পারে, এবং অবভিয়াসলি লেখা প্র্যাকটিস করবো তার উপরে। এই ক্লাসগুলোর পরবর্তী অংশে আমি রিপোর্টিং কিভাবে লিখতে হয়, একটা চিঠি কিভাবে লিখতে হয়, একটা প্রেসি কিভাবে করতে হয়, অবভিয়াসলি ট্রান্সলেশন এবং বঙ্গানুবাদ কিভাবে করতে হয়, আমি তোমাদেরকে আলাদা আলাদা করবো। বাট দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট, আমার চোখে সেটা ইম্পর্টেন্ট নয়, তোমরা সেটা প্র্যাকটিস করবে, সেটা বেশি ইম্পর্টেন্ট। আমি তোমাদেরকে একটা জিনিস জাস্ট ধরে ঢুকিয়ে দেবো, মনের মধ্যে গাঁথিয়ে দেবো, এটা আমি চাই না। আমি চাই যে আমি জিনিসটা বলবো, তোমরা সেটা শিখে নিয়ে তোমরা তোমাদের বাড়িতে প্র্যাকটিস করবে, এবং যে অবভিয়াসলি যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি ফল পাবে। আর আমরা রোড ম্যাপের মধ্যে শিখবো সেটা হচ্ছে যে কিছু বেসিক থাম রুলস, ডুজ ডোন্টস টাইপের, এগুলো করবে, এগুলো করবে না। নাও আমরা আজকে জিএস পেপার পড়বো, মানে জিএস পেপার দিয়ে শুরু করব, কারণ এটা সবচেয়ে কঠিন এবং আনপ্রেডিক্টেবল। ওকে, সো ছবি দেখতে পাচ্ছ, জিএস একটা বড় পোর্শন নিয়ে রেখেছে, বাংলা এবং ইংরাজি, ম্যাথামেটিক্স। ওকে, আর আমি যে ওয়ান লাইনার বা শর্ট কোশ্চেন সেগুলো নিয়ে খুব বেশি এই ক্লাসে বলবো না, সেগুলোর জন্য পার্টিকুলারলি জিএস এর ক্ষেত্রে প্রশংসা স্যার তোমাদেরকে ক্লাস প্রোভাইড করবেন, সেও এটার উপরে পড়াশুনো করছে এবং রোড ম্যাপ তৈরি করছে। তো আমার মেন ফোকাস যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে, অঙ্ক ছাড়া, অঙ্কের জন্য সেপারেট স্যার রয়েছেন, যে মেন্স রাইটিংটা, ডেসক্রিপটিভ রাইটিংটা তোমাদেরকে করিয়ে দেয়া। ক্লিয়ার? সো আমরা জিএস পেপার দিয়ে শুরু করি, জিএস পেপারটা বোঝা শুরু করি, তারপর ধীরে ধীরে আমরা ভেতরে ঢুকবো, এবং আমি অ্যাসিওর যে তুমি এই ক্লাসটায় অত্যন্ত মজা পাবে আর সারপ্রাইজ হবে আমি যখন অ্যানালাইজটা করব। ক্লিয়ার? চল দেখো, এখন জিএস বা জেনারেল স্টাডিজের আমাদের কাছে অ্যাভেলেবেল যে 2019 এবং 2021-এর পেপার আছে,
তাতে আমি ওই এগেন ওয়ান লাইনার শর্ট কোশ্চেন গুলো আমি বাদ দিচ্ছি। যে মেন্স যে রাইটিংটা অ্যাপিয়ার্স ইন জিএস পেপার, তাতে 5টা টপিক থাকে। 1 নাম্বারটা কম্পালসারি, অর্থাৎ 5টা আলাদা আলাদা কোশ্চেন থাকে। তাতে 1 নাম্বার কোশ্চেনটা কম্পালসারি এবং বাকি 4টের মধ্যে থেকে কোনো একটা করতে হবে, অর্থাৎ 5টার মধ্যে 2টো তোমাকে করতে হবে। দিস ইজ দ্য কি বলা যায় বিগেস্ট চ্যালেঞ্জ ইন মিসলেনিয়াস, বাট আই থিঙ্ক দিস ইজ দ্য ইজিয়েস্ট থিং ফর হোল মিসলেনিয়াস এক্সাম। আমরা 2019 এবং 2021, আই হোপ তোমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছ, 2019 এবং 2021-এর একটা কম্পারিজন চার্ট করেছি এবং চার্ট করে বুঝতে চাইছি যে অ্যাকচুয়ালি খেলাটা কোথায় আছে, আসলে ঝোল কাম। দেখো মজা কিরকম, দেখো যেটা থেকে মনে হচ্ছে সবচেয়ে কঠিন সেটা আসলে কিন্তু সবচেয়ে সহজ। কিভাবে? 2019-এ প্রশ্ন পড়েছে 5টা, আমি সংক্ষেপে লিখেছি, তোমাদের কারোর কাছে যদি কোশ্চেন পেপার থাকে খুলে মিলিয়ে দেখতে পারো। ফার্স্ট কোশ্চেন পড়েছে রোহিঙ্গা ক্রাইসিসের উপরে, 2019-এর কোশ্চেন। সেকেন্ড কোশ্চেন পড়েছে সগম মিটিং। থার্ড কোশ্চেন পড়েছে আয়ুষ্মান ভারত স্কিম। ফোর্থ কোশ্চেন প্রিভেনশন অফ অ্যাট্রোসিটিজ অ্যাক্ট পোয়া। আর 5 নাম্বার পড়েছে HIV ভিসা। ফার্স্ট অফ অল এইটুকু বুঝতে পেরেছো যে সবগুলোই কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড বা কারেন্ট টপিক। 2021-এর 1 নাম্বার কোশ্চেন পড়েছে OBOR, ওয়ান বেল্ট ওয়ান রোড, যে চায়না পাকিস্তানের যে ইনিশিয়েটিভটা। সেকেন্ড ইউনাইটেড নেশন ক্লাইমেট চেঞ্জ কনফারেন্স স্পেনে হয়েছিল। থার্ড ন্যাশনাল ডিজিটালি কমিউনিকেশন পলিসি। ফোর্থ MSP মিনিমাম সাপোর্ট প্রাইস। ফিফথ কোভিড ক্রাইসিস। মেজর হিট, আমি এক্স্যাক্টলি কোশ্চেনটা বলছি না, বাট কোশ্চেন হচ্ছে যে কোনোটাকে অ্যানালাইজ করো, কোনোটার উপর নোট লেখো, কোনোটার উপরে কোনোটার ফিচার বর্ণনা করো, ওকে, কোনোটা ডেসক্রাইব করো, এটসেট্রা। জিনিসগুলো সেম, তোমাকে আলটিমেটলি মুদ্রা বিষয়টা মোট জানতে হবে। এখন মজাটা এটা হচ্ছে কোশ্চেনটা কম্পেয়ার যদি করি, আমি 2019 এবং 2021 কোশ্চেনটা কম্পেয়ার করি, তাহলে দেখো একদম সেম পয়েন্টের উপরে কোশ্চেন এসছে। সেম পয়েন্টের উপর কোশ্চেন এসছে মানে কি? এটা হচ্ছে যে 1 নাম্বার কোশ্চেন রোহিঙ্গা এবং ওয়ান বেল্ট ওয়ান রোড, অর্থাৎ দুটো কোশ্চেনই দেখো কি সাবজেক্টের সাথে যুক্ত, ইন্ডিয়ার সিকিউরিটি, ফরেন পলিসি এবং ইন্ডিয়ান বর্ডারিং কান্ট্রি, অর্থাৎ ভারতের সমস্যা, ভারতের প্রতিরক্ষা এবং ভারতের প্রতিবেশী দেশের মধ্যে উদ্ভূত ঘটনা, তার জন্য কোশ্চেন। অর্থাৎ দুটো সেম টপিকের উপরে কোশ্চেন, ডিপেন্ডিং অন দা ইটস রেলেভেন্স, সেই সময় কোনটা চলছিল, কোনটা প্রাসঙ্গিক ছিল। কোশ্চেন 2 কি? কোশ্চেন 2 দেখো, কমনওয়েলথ হেড অফ গভর্নমেন্ট CHOGM এর মিটিং লন্ডনে হয়েছে। ইউনাইটেড নেশন ক্লাইমেট চেঞ্জের কনফারেন্স, অর্থাৎ দুটোই কিন্তু ইন্টারন্যাশনাল কনফারেন্স এবং দুটোই বিদেশে সংগঠিত হয়েছে। অর্থাৎ সেকেন্ড টপিকে যে কোশ্চেনটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে দুটোই মাল্টিন্যাশনাল বা ইন্টারন্যাশনাল কনফারেন্সের উপরে, যেখানে ভারত একটা পার্টি, ভারতের রোল সেখানটায়, সেই জিনিসটার ইস্যু কি, সেই জিনিসটা কি সমস্যা ফেলতে পারে গোটা পৃথিবীতে, তার সমস্যা বা পৃথিবীর কোন সমস্যা থেকে বেরোনোর জন্য আমাদের সেই মিটিংটা বা কনফারেন্সটা হচ্ছে। বাট টপিকটা কিন্তু সেম, কনফারেন্স, মিটিং, এটসেট্রা। বুঝতে পারছো? দুটো বছরে পড়ছে বলে আমরা কোশ্চেনগুলো আলাদা করে দেখে বুঝতে পারি না, কিন্তু জিনিসটা একই পড়ে গেছে। শুধু এখানটা এইটা রেলেভেন্ট ছিল, এই সময় এটা ঘটেছিল, এই সময় এটা ঘটেছিল, সেই জন্য আমরা দুটো ধরতে পারি না। বাট দুটোই অ্যাকচুয়ালি মিটিং কনফারেন্সের উপরে কোশ্চেন। 3 নাম্বার দেখো, মজা, দুটোই গভর্নমেন্ট পলিসি, আয়ুষ্মান ভারত স্কিম, ন্যাশনাল ডিজিটালিকম পলিসি।
দুটোই গভর্নমেন্টের, সেন্ট্রাল গভর্নমেন্টের পলিসি, দুটোরই ফিচার বা স্যালাইন ফিচার তোমাকে ডিসক্রাইব করতে হবে। বুঝতে পারছো খেলাটা কি? 4 নাম্বার দেখো, এগেন দুটোই সেন্ট্রাল গভর্নমেন্টের পলিসি, পিওএ প্রিভেনশন অফ অ্যাট্রোসিটিজ অ্যাক্ট এবং এমএসপি। স্পেসিফিক ইস্যুকে টার্গেট করে গভর্নমেন্ট অ্যাট্রোসিটি অ্যাক্ট, প্রিভেনশন অফ অ্যাট্রোসিটি অ্যাক্ট আনিয়েছিল একটা স্পেসিফিক ক্লাসকে তার প্রোটেকশন দেবে বলে, এবং এটাও দেখো একটা স্পেসিফিক ক্লাসকে বা এগ্রিকালচারিস্টকে বা এগ্রিকালচারাল ফার্মারদেরকে প্রোটেকশন দেবে বলে এমএসপি এনেছে গভর্নমেন্ট। 5 নাম্বার দেখো, এগেন H1B ভিসা একটা ইন্টারন্যাশনাল ইস্যু, একটা আমেরিকায় তৈরি হওয়া পলিসি, সেটার বর্ণনা এবং তার সাথে বা তার উপরে ডিপেন্ড করে ভারতের তার প্রভাব। সেম কোভিড একটা বাইরে তৈরি হওয়া ইস্যু, সেটার উপর ডিপেন্ড করে ভারতে তার প্রভাব। কত সিমিলারিটিস দেখো কোশ্চেন গুলোর ভেতরে। আমরা যদি ঠিক এই ফরম্যাটে আমাদের কোশ্চেন গুলোকে বা আমাদের টপিক গুলোকে সাজাই, তাহলে আমরা খুব সহজে ভাববো, লিস্ট করব যে ইন্টারন্যাশনাল কোন কোন ঘটনাগুলো ঘটছে যা ভারতের সিকিউরিটির সাথে যুক্ত, ভারতের প্রতিবেশী দেশের সাথে, প্রতিবেশী দেশের মধ্যে তৈরি হয়েছে বা ভারতকে ভোগাচ্ছে বা ভোগাতে পারে। সেম ইকুয়ালি কোন ন্যাশনাল ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্ট মিটিং কনফারেন্স কোথায় হচ্ছে, লিস্ট বানাবো। ইন্ডিয়া গভর্নমেন্টের কি প্রেজেন্টলি স্কিম আছে যা খুব চর্চায় রয়েছে, যা খুব উল্লেখযোগ্য, যা অ্যাজ এ হোল ওভারঅল ইন্ডিয়ান কোনো একটা সার্টেন ক্লাসকে বা কমিউনিটিকে বা দেশবাসীকে উপকার দেবে। সেম কোনো সার্টেন লেজিসলেশন যা খুব চর্চায় রয়েছে, যা খুব মানে ডিবেট হচ্ছে যার উপরে বা যেটা নিয়ে খুব গন্ডগোল হচ্ছে, এবং এগেন হেয়ার কিছু স্পেসিফিক ইন্টারন্যাশনাল ইস্যু। ওকে, সো আমরা এই লাইনের উপর ভিত্তি করে কিছু লিস্ট বানাবো এবং একটা সঠিক রূপরেখা আমরা এটা বানাতে পারলে খুব সহজেই সেখান থেকে প্রশ্ন আশা করব। সো তোমাদের জন্য আমি এরকম একটা লিস্ট বানিয়েছি, সেই লিস্ট আমি তোমাদেরকে এখানে লিখে দিই, তোমরা সেই লিস্টগুলো দেখে পড়াশোনা শুরু করে দাও, কোশ্চেন অ্যান্সার লেখা শুরু করে দাও। ক্লিয়ার? চলো আমরা চলে এসেছি জিএস পেপার, এবং জিএস পেপারের সেই পোর্শনটা যেটা 1 নাম্বার এবং কম্পালসারি কোশ্চেন হিসেবে আমাদেরকে দেয়া হয়, সেটা হচ্ছে যে ইস্যুজ উইথ সিকিউরিটি, ইন্ডিয়ান সিকিউরিটি ইস্যুজ arising from Indian bordering states or issues of international event that has impact on India. Clear? তার উপরে আমরা অন অ্যান অ্যাভারেজ 11টা টপিক বানিয়েছি। আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব যে জাস্ট ব্রেনস্টর্মিং করো, ভাবো রিসেন্ট কোন ঘটনা ঘটেছে আমার এই লিস্টের বাইরেও যা এই 3টে বিষয়ের সাথে যুক্ত। ক্লিয়ার? ভাবলে সেটাকে নোট ডাউন করো এবং সেটার উপর একটা নোট বানাও। ওকে, নোট কিভাবে বানাবে, কি করে, কি তাতে মশলা দেবে, কেমন ইন্ট্রোডাকশন করবে, কেমন কনক্লুশন করবে, এটা আমি সেপারেট ক্লাসে করবো বেসড অন ইউর রিকোয়েস্ট। তুমি যদি সেটাকে অনুরোধ করো, মানে তোমার যদি মনে হয় সেটা দরকার, তাহলেই আমাকে জানিও, আমি করবো। আদারওয়াইজ আমি মনে করবো যে তোমরা সেটা করতে পারবে, এটা দরকার নেই আমার বলার। ওকে, আমি এখন শুধু টপিক গুলো তোমাদের সাথে একটু ডিসকাস করে নিতে চাইছি, এবং আমি বলবো যে এই টপিক গুলোর উপরে ইমিডিয়েট তোমরা নোট প্রিপেয়ার করো এবং নোট প্রিপেয়ার করে সেটাকে রপ্ত করে ফেলো। ক্লিয়ার? ওকে, তাহলে আমরা 11টা টপিক এখানটায় লিখেছি। 11টা টপিক এই, ফার্স্ট হচ্ছে বাংলাদেশ ক্রাইসিস, ভেরি রিসেন্ট বাংলাদেশ ক্রাইসিস। আমরা সকলে দেখেছি যে কেমন করে বাংলাদেশের প্রেজেন্ট রিজাইম বা গভর্নমেন্ট টপল হলো, সেখানটায় মিলিটারিদের কেমন রোল ছিল,
সেটার যে সূচনা একটা স্টুডেন্ট মুভমেন্টের মধ্যে দিয়ে, সেটার ফিচার বা ক্যারেক্টার কেমন ছিল, সেটার রুট যে রিজার্ভেশনের মাধ্যমে একটা অ্যান্টি রিজার্ভেশন একটা যে বিদ্রোহ ছিল, ঠিক আছে, সেইটা আসলে কি এরকম পয়েন্ট আকারে, এবং প্র্যাকটিক্যালি যে গভর্নমেন্টটা নতুন ইন্টারিম গভর্নমেন্টটা এলো তার সামনে চ্যালেঞ্জ, এবং তার সাথে ইন্ডিয়ার যে কনসার্ন, ঠিক আছে, সেইগুলো একটা নোটের মধ্যে তোমাকে তুলতে হবে বাংলাদেশ ক্রাইসিস পরীক্ষায় এলে। বাংলাদেশ ক্রাইসিস ঘটে গেছে কিন্তু 1-1.5 মাস হলো, চলছে অনেক দিন থেকে, এবং পরীক্ষা আমি ধরে নিচ্ছি যদি আরো 2 মাস পরে হয়, তাহলে পরীক্ষার কোশ্চেন পেপার যখন সেট হচ্ছে তখন থেকে কিন্তু 3-4 মাস আগে গেল, অর্থাৎ এটা কিন্তু খুবই রিলেভেন্ট, খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট হয়ে যাচ্ছে। যদি পরীক্ষার গায়ে গায়ে হতো তাহলে আমি হয়তো এটাকে এবছরে ইনক্লুড করতাম না, কিন্তু এটা যদিও খুব রিসেন্ট, বাট পেপার সেটারদের জন্য কিন্তু যদি কোশ্চেন আজকেও বানায় কেউ, এটাকে সে বা তিনি কোশ্চেনের মধ্যে ঢোকাবেন। ওকে, নাম্বার 2, চাইনিজ অ্যাগ্রেশন অ্যান্ড স্ট্যান্ড অফ। চাইনিজ অ্যাগ্রেশনের ওপরেও আমি ইয়ার ওয়াইজ ক্রোনোলজিক্যালি ইভেন্টস কি কি ঘটেছিল সেটার উপরে ক্লাস করেছি। ইন্টারন্যাশনাল রিলেশনের ক্লাস আছে, আমি ক্লাস ম্যানেজার্সকে অনুরোধ করব যদি ওটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিতে পারে, নাহলে তোমরা প্লে লিস্টে গিয়ে দেখবে। চাইনিজ অ্যাগ্রেশন, চাইনিজ স্ট্যান্ড অফ, ভারত এবং চীনার সেনারা যে মুখোমুখি হয়ে গেল, সামনাসামনি অনেক দিন ধরে তারা একটা যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়ে গেল, তার ইতিহাস কি, তার ভবিষ্যৎ কি, ঠিক আছে, সেটা কিভাবে আমরা রিজলভ করতে পারি। এছাড়া চায়নার যে স্ট্রিং অফ পার্লস যে পলিসিগুলো রয়েছে, যে ভারতকে ঘিরে ধরা, চায়না ভারতের চারপাশের যে বন্ধু রাষ্ট্রগুলো সেগুলোকে লোনের মধ্যে দিয়ে ডেট ট্র্যাপ করে ফেলছে, তো এবং প্রত্যেকটা জায়গায় সে তার মিলিটারি বেস বানাচ্ছে। এইটা টপিকটা রিলেটেড করে প্রশ্ন আসতেই পারে, কেননা চায়না থ্রেট একটা ইম্পর্টেন্ট ইস্যু ইন্ডিয়ার ক্ষেত্রে। পাকিস্তান সেই ক্ষেত্রে অনেকটা এখন ইরিলেভেন্ট হয়ে গেছে তার নিজস্ব সমস্যার মধ্যে দিয়ে বা কারণে, বাট চায়না কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবং 3 নম্বর টপিক আমরা চলে আসবো, টু সাইড এনিমি, ইস্ট ওয়েস্ট, চায়না অ্যান্ড পাকিস্তান। এটাও ইম্পর্টেন্ট এই কারণে, তার কারণ ইন্ডিয়ার যে ডিফেন্স স্ট্রাকচার সেটাকে নতুন করে সাজানো হলো এবং নতুন পোস্ট তৈরি করা হলো, ঠিক আছে, যে কি পোস্টের নাম আমি কমেন্ট সেকশনে জানতে চাইবো তোমাদের কাছে। বিপিন রাওয়াত ছিলেন প্রথম সেই পোস্টের পদাধিকারী, যেখানটায় মিলিটারি, এয়ারফোর্স, নেভি তিনটেকে মার্জ করে তার উপরে একটা র্যাঙ্ক তৈরি করা হলো, যাতে খুব তাড়াতাড়ি হারমোনি বা সমন্বয় তৈরি করা যায় কোনো যুদ্ধের সময়। তো এটাও খুব একটা কিন্তু এই 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 জিনিসটার কথা ভেবে যে ভারতের যদি দুদিকে শত্রু তৈরি হয় চায়না এবং পাকিস্তান, তাহলে ভারত কিভাবে ট্যাকেল করবে। ওকে, ইন্ডিয়ান সিকিউরিটির একটা বড় কনসার্ন, কোশ্চেন আসতে পারে এখান থেকে। হ্যাঁ, এবং টু সাম এক্সটেন্ট মালদ্বীপের সাথে বা শ্রীলঙ্কার সাথেও সম্পর্ক কেমন আসতে পারে একবার দেখে রেখো তোমরা। ওকে, 4 নাম্বার, সেফটি অফ উমেন এম্পাওয়ারমেন্ট। ওকে, দুটো পয়েন্টই কভার করে, একটা ওয়ার্ক প্লেসে উমেনের সেফটি, নারীদের সুরক্ষা, এবং কাস্ট ভিকটিম, অর্থাৎ দুটো সম্প্রদায়ের মধ্যে ঝামেলা হলো, তো একটা সম্প্রদায় অন্য একটা সম্প্রদায়ের যে মহিলা তাদের উপরে যে অত্যাচার করে, বা দেখা যায় যে কোনো কোনো রাজ্যের ক্ষেত্রে উচ্চ বর্ণের মানুষরা নিম্ন বর্ণের মানুষদের বাড়িঘর পুড়িয়ে দেয়, তাদের মেয়েদেরকে নানা রকমের পাশবিক অত্যাচার করে, যে খবরগুলো পাই। এবং সবচেয়ে বড় এবং উজ্জ্বল বিষয় যেটা হচ্ছে সেটা হচ্ছে যে বর্তমানে আমাদের রাজ্যেই যে একজন মহিলা ডাক্তারকে নৃশংসভাবে হত্যা করা হলো, তার উপর ভিত্তি করে, শুধু তাই নয়, ওই ঘটনাটা তো একটা খুব বড় দেশ বিদেশ কাঁপিয়ে দেওয়া একটা ঘটনা, বাট তারপরেও দেখা গেছে যে প্রচুর একই রকমের ঘটনা রিপোর্ট হয়েছে তারপর থেকে আমাদের দেশে। অর্থাৎ দেখা গেছে যে লাস্ট 1-2 বছরে নারীদের ওপরে অত্যাচার বা এইরকম নারকীয় ঘটনার পরিমাণ বেড়েইছে ক্রমান্বয়ে। তো সেক্ষেত্রে despite we have successive and so many legislation, acts, rules,
স্টিল এই জিনিসটাকে কেন থামানো যাচ্ছে না, এই রেটটাকে কেন, ক্রাইম রেটটাকে কমানো যাচ্ছে না, এই বিষয়ে তোমাকে একটা কিন্তু নোট তৈরি করতে হবে, ঠিক আছে? যে এই সমস্যাটা কোথায়, সমস্যাটা সোসাইটির মানসিকতায়, সমস্যাটা সোসাইটির জেনারেশনের মধ্যে যে ইনটলারেন্স, সেখানটায় যে যে লালসা তৈরি হচ্ছে সেই বিষয়টা, হ্যাঁ, সেখানে ক্যাপিটাল পানিশমেন্টই সাফিসিয়েন্ট নয়। এই জিনিসগুলোর মধ্যে দিয়ে, এই জিনিসগুলোকে নিয়ে তোমাকে কিন্তু নোটটা বানাতে হবে। ক্লিয়ার? চলো, কোশ্চেন নাম্বার 5 বা পয়েন্ট টপিক নাম্বার 5, ফার্মার্স প্রোটেস্ট অ্যান্ড সুইসাইড নেশন ওয়াইড। গত কয়েক বছরে দেখা গেছে যে ভারতবর্ষের দেশময় রাজ্যে প্রচুর পরিমাণে কৃষক, চাষি আত্মহত্যা করেছেন এবং সামগ্রিকভাবে প্রতিবাদ করেছেন গভর্নমেন্টের নানা পলিসির পরিপ্রেক্ষিতে। এবং সেই আন্দোলনগুলোকে কখনো খুব কঠোরভাবে নিষ্পেষণ করা হয়েছে, কখনো সমঝোতা করা হয়েছে। কিন্তু এক কথায় বলা যেতে পারে যে চাষির যে আত্মহত্যা, সেটা বেড়েই চলেছে। এইটার উপরে তোমায় কিন্তু, বা এইটার রিলেটেড কোনো বিষয় তোমাকে নোট লিখতে দিতে পারে। ওকে, নাও এরপরে 6, 7, 8, 9, 10, 11 অপেক্ষাকৃত কনভেনশনাল, বাট দে আর, কি বলা যায়, মানে দে আর এভার রেড টপিক। এবার গ্রিন বলছি না, ইস্যুগুলো খারাপ, এবার রেড বলবো আমি, এবার রেড টপিক, চিরন্তন সমস্যা ভারতবর্ষের। এবং সবসময় এগুলো থেকে প্রশ্ন যে কোনো জায়গায়, বাংলাতে, ইংরেজিতে, রচনার পরিপ্রেক্ষিতে এবং জিএসসি পেপারে তো আসতেই পারে। ওকে, একটু ডিসকাস করে নিই। ইন্ডিয়ান এডুকেশন সিস্টেম, পয়েন্ট নাম্বার 6। এডুকেশন সিস্টেমের ইস্যু কি? এডুকেশন সিস্টেমের 3টে ইস্যু আছে। এক হচ্ছে ইন্ডিয়ান এডুকেশন সিস্টেমের যে সবচেয়ে বড় গোড়ায় বলদ যেটা বলা হয়ে থাকে, সেটা হচ্ছে ইন্ডিয়ান এডুকেশন সিস্টেমটা থিওরিটিক্যাল, প্র্যাকটিক্যাল না। ঠিক আছে, এই জন্য বাচ্চারা পড়াশুনো শেষ করছে বাট জব পাচ্ছে না। ঠিক আছে, জব ওরিয়েন্টেড না, এটা একটা সমস্যা। সেকেন্ড সমস্যা কি, ইন্ডিয়ার ওভারঅল লিটারেসি রেট কিন্তু কম উন্নত দেশের তুলনায়। প্রথম সারির বা ফার্স্ট ওয়ার্ল্ডের নেশনগুলোর তুলনায় এডুকেশন রেট ওই 73-4-5% মধ্যেই সীমাবদ্ধ। নেক্সট কি, রিসেন্ট ট্রেন্ড হচ্ছে যে ইন্ডিয়ান এডুকেশন সিস্টেম এক্সপেন্সিভ হয়ে যাচ্ছে। গভর্নমেন্ট স্কুলগুলো সেরকম ভাবে রান করানো হচ্ছে না, ইনফ্রাস্ট্রাকচার খারাপ, টিচারদেরকে সেরকম ট্রেনিং দেওয়া হয় না, মোটিভেট করার জায়গা থাকে না। এবং সেখানটায় প্রাইভেট স্কুলগুলো দারুণভাবে বুম করছে, প্রচন্ড টাকা পয়সা খেলা চলছে সেখানটায়, প্রচুর ভর্তি ফি বেড়ে গেছে, অ্যাডমিশন এবং ক্লাস ফি, তো সেটা সাধারণ মানুষের খরচের ধারণার বাইরে চলে যাচ্ছে। প্রিলিমিনারি লেভেল থেকে আরম্ভ করে হায়ার এডুকেশন, স্টেপ বাই স্টেপ সব জায়গাতেই কিন্তু এই খরচটা ভীষণ পরিমাণে বেড়ে যাচ্ছে। এটা একটা মেজর ইস্যু। 3টে ইস্যুকেই ইনক্লুড করে তোমাকে এডুকেশন সিস্টেমটাকে কিন্তু লিখতে হবে, হ্যাঁ, এডুকেশন সিস্টেম সম্বন্ধে কোনো প্রবলেম বা ইস্যু দিলে। ওকে, 7 নম্বর হচ্ছে ফেডারেল স্ট্রাকচার। হোয়াট ইজ ইস্যু রিলেটেড ফেডারেল স্ট্রাকচার? ফেডারেল স্ট্রাকচার হচ্ছে যে লাস্ট 1 দশক ধরে বা 1.5 দশক ধরে দেখা যাচ্ছে যে অথরিটিটেরিয়ান একটা সেন্ট্রাল গভর্নমেন্ট নানা রকম পলিসি এমনভাবে ফ্রেম করছে যে তাতে রাজ্যের যে নিজস্ব কিছু ক্ষমতা থাকে সেগুলো কমে যাচ্ছে। ওকে, এর সাথে কিন্তু একটা অন্য পয়েন্ট বা ফ্যাক্টর হচ্ছে যে গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স। এটা দেশের জিএসটির ওপরেই সেপারেট একটা কোশ্চেন চলে আসতে পারে যে জিএসটি দেশের ইকোনমিটাকে কতটাকে ইমপ্রুভ করেছে বা জিএসটির রেজাল্ট কি। তো জিএসটিতে যেমন ইমপ্রুভ করেছে ইকোনমি, তেমনি অনেক রাজ্যই অভিযোগ করে যে সেটাই রাজ্যের কিছু স্বাধীনতা সেখানে খর্ব করা হয়েছে। তো এটা একটা জিএসটি দিয়ে উদাহরণ দিলাম, যেরকম বেশ কিছু মুভ করা হয়েছে বা বেশ কিছু স্টেপ নেওয়া হয়েছে যাতে রাজ্যের যে অথরিটি গুলো ছিল বা যে লিবার্টি গুলো ছিল সেগুলো কার্ভ করা হয়েছে, কার্ভ। ওকে, যাতে রাজ্যগুলো এই অভিযোগ করেছে সেন্টারের বিরুদ্ধে যে ইন্ডিয়ান ফেডারেল স্ট্রাকচারটাকে নষ্ট করে ফেলা হচ্ছে। এমনিতেই তো কান্ট্রিটা ইউনিটারি কান্ট্রি, সেই জায়গাটা আরো বেশি পোলারাইজেশন হয়ে যাচ্ছে। ঠিক আছে, রাজ্যগুলোর আরো ক্ষমতা হারিয়ে ফেলা বা খর্ব করে দেওয়া হচ্ছে। তো এটা একটা মেজর ইস্যু চলছে, অনেকেই এটার উপরে খুব দুশ্চিন্তা প্রকাশ করেছে ইন্ডিয়ার ডেমোক্রেসি স্টাইলটা বা স্ট্রাকচারটার উপরে। এটা থেকে প্রশ্ন আসতে পারে। ডাইরেক্টলি ফেডারেল স্ট্রাকচার এমন একটা বড় জিনিস, সেখানে কোশ্চেন ইউপিএসসি তে জেনারেলি এসে থাকে, বাট মিসলেনিয়াস খুব ট্রিকি কোশ্চেন করে, জটিল প্রশ্ন করে। ঠিক আছে, তো এর রিলেটেড যেমন জিএসটির কথা বললাম তেমন কোশ্চেন করে দিতে পারে। ঠিক আছে, এবার যেমন ধরা যাক ওয়ান নেশন ওয়ান রোড, ওয়ান নেশন ওয়ান শপ, এরকম টাইপের যে
স্কিমগুলো হয় সেটার উপরেও কিন্তু যদি প্রশ্ন করে দেয় তো তোমাকে ফেডারেল স্ট্রাকচার মেনশন করে বা ফেডারেল স্ট্রাকচারের উপর বেস করে উত্তরটা লিখতে হবে। ক্লিয়ার? নাও 8 এবং 9 নাম্বার ন্যাচারাল ডিজাস্টারের পার্ট, তার সাথে এনভায়রনমেন্ট, তার সাথে ইকোলজি, তার সাথে কি বলা যায় আমাদের পলিউশন, সবকিছু যুক্ত। তো ভীষণ ইম্পর্টেন্ট এই চ্যাপ্টার দুটো, এই টপিক দুটো। যেমন ধরা যাক ফ্রিকোয়েন্ট ফ্লাড অ্যান্ড এনভায়রনমেন্ট। বেসিক্যালি ভারতবর্ষে দেখা যাচ্ছে যে এত ফ্লাড হচ্ছে, সে ফ্লাড যখন মুম্বইতে হচ্ছে, ফ্লাড অন্ধ্রপ্রদেশে হচ্ছে, ফ্লাড কেরালায় হচ্ছে, ফ্লাড আসামে হচ্ছে, যে পুরো ডুবিয়ে দিচ্ছে, ল্যান্ডস্লাইড হয়ে যাচ্ছে, প্রচুর লাইফ এবং প্রপার্টি লস হচ্ছে। তার রিজন কি? অ্যাফরেস্টেশন করতে হবে, ম্যানগ্রোভ ক্রিয়েট করতে হবে, এই সমাধানের মধ্যে দিয়ে তোমাকে এটাকে ডেসক্রাইব করতে হবে। অ্যান্ড অপোজিট একটা ঘটনা পয়সার উল্টো দিকে হচ্ছে ইন্ডিয়ান ড্রট, খরা হচ্ছে, অ্যান্ড অ্যাকিউট ওয়াটার ক্রাইসিস, পার্টিকুলারলি আমাদের ড্রিঙ্কিং ওয়াটার ক্রাইসিস। ঠিক আছে, বড় বড় শহরগুলোতে, আগে এটা সেন্ট্রাল ইন্ডিয়াতেই হতো, এখন তো মানে মেগা সিটি লাইক ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ, এখানেও ভীষণ পরিমাণে পানীয় জলের সরবরাহ বা সমস্যা দেখা যাচ্ছে। তো সেটার কারণ কি, সেটার সমাধান কি, এই বিষয়ে তোমাকে নোট বানিয়ে রাখতে হবে। এটা কিন্তু এই ফ্লাড এবং ড্রট কন্টিনিউয়াসলি খবরে রয়েছে, কন্টিনিউয়াসলি আইদার ফ্লাড হচ্ছে অথবা ড্রট হচ্ছে। বর্ষাকালে কেবল ফ্লাড হয়ে যাচ্ছে, গরমকালে কেবল খরা হয়ে যাচ্ছে। ওকে, 10 নম্বর হচ্ছে করাপশন। করাপশনটার উপরে আমি কিছু আলাদা করে বলবো না, করাপশনের উপরে আমরা নোট বানিয়েছি, অলরেডি আছে। হ্যাঁ, প্লে লিস্টে যাও, যদি এতে কি বলা যায় আমাদের ডেসক্রিপশনে থাকে তো দেখে নিতে পারো, বাট প্লে লিস্ট ইউ মাস্ট গেট ফ্রম প্লে লিস্ট। করাপশনের উপরে জাস্ট রচনাটা তোমরা পড়ে নিও। করাপশন কিন্তু যে কোনো জায়গায় যে কোনো দিক থেকে পড়তে পারে। এটা হতে পারে যে আমাদের যে সিকিউরিটি, ন্যাশনাল সিকিউরিটি বা মিলিটারি যে সেক্টর, সেখানে করাপশন হতে পারে, করাপশন পলিটিক্সের মধ্যে হতে পারে, করাপশন সিভিল সোসাইটির মধ্যে হতে পারে, করাপশনকে যে কোনো জায়গায় জুড়ে দিয়ে কিন্তু প্রশ্ন আসতে পারে। ক্লিয়ার? অ্যান্ড 11 হচ্ছে আনএমপ্লয়মেন্ট। আনএমপ্লয়মেন্ট কি, কারণ কি, আমাদের দেশে কোন আনএমপ্লয়মেন্টটা বেশি, ডিসগাইজ আনএমপ্লয়মেন্ট বা স্ট্রাকচারাল বা সাইক্লিক্যাল আনএমপ্লয়মেন্টের একটা একটা করে কোন অ্যাঙ্গেল আমাদের এখানটা তৈরি হয়, তার সমাধান কি। লেবার ইন্টেন্সিভ ইন্ডাস্ট্রি আমাদের গ্রো করতে হবে, সানরাইজ ইন্ডাস্ট্রি আমাদের গ্রো করতে হবে। ওকে, এআই এর ব্যবহার আমরা কতটা করব, কতটা রেগুলেট করব, ইত্যাদি বিষয়গুলো কিন্তু আনএমপ্লয়মেন্ট টপিকটার মধ্যে থাকে। ক্লিয়ার? নোট বানাবে, তুমি ধরেই নাও যে এর বাইরে তুমি কিছু পাবে না, এখান থেকেই প্রশ্ন আসবে। ওকে, নাও আমরা 2019 এবং 2021 সালের যে কম্পারিজন করেছিলাম, একটা সায়েন্টিফিক অ্যানালাইসিস করেছিলাম, তার ভিত্তিতে মিটিং কনফারেন্স একটা টপিক বা একটা সাবজেক্ট পেয়েছিলাম, যার উপর কিন্তু 2 বছরেই প্রশ্ন এসছে। তো আমরা সেইটা অনুসরণ করে গত বছর বা এবছরে ইম্পর্টেন্ট মিটিং বা কনফারেন্স কি কি কোথায় কোথায় হয়েছে লিস্ট করেছে। 4টে টপিক আছে লিস্টে, 4টে টপিকের উপর তুমি কিন্তু নোট বানিয়ে বা নোট প্রিপেয়ার করে ফেলবে একেবারে খুব সুন্দর করে। এর মধ্যে কিছু কিছু আমি অলরেডি আমার যে পুরনো ক্লাসটা মিসলেনিয়াস প্রিপারেশনের উপরে ছিল, যেখানটা আমি কিছু সাজেস্টিভ টপিক দিয়েছিলাম, তার মধ্যে কিছু কিছু কমন পড়তে পারে, বাট যদি সেগুলো করে থাকো তো এখানকার সেগুলো আর করতে আলাদা করে হবে না। যেমন ধরো যাক, 1 নম্বর হচ্ছে G20 2023 সামিট, ইন্ডিয়া হোস্ট করেছিল। সো G20 কি, হ্যাঁ, G20-র ফাংশন কি, G20-র গুরুত্ব কি, G20 জিডিপিতে লোক সংখ্যায় কন্ট্রিবিউশন কত ওয়ার্ল্ডের পরিপ্রেক্ষিতে, G20-তে ভারতের কি রোল, G20-তে ভারত কাকে রিপ্রেজেন্ট করছে, কোন কোন দেশগুলোকে রিপ্রেজেন্ট করছে ইত্যাদি। এবং ভারত যেহেতু এবছরের 23-এর হোস্ট কান্ট্রি হয়েছিল, তো তার উপরে তোমাকে একটা নোট বানাতে হবে। প্রত্যেকটা পয়েন্ট, প্রত্যেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট তুমি টাচ করবে, কিছু যেন বাদ না যায়, এবং লেখা কিন্তু যেন তোমার সবসময় পজিটিভ থাকে। হ্যাঁ, মানে এরকম কোনো ইভেন্টের
কি বলা যায়, ক্রিটিসাইজ যেন তুমি না করো। ইউ ক্যান রেজ শর্ট কামিংস, তুমি একটা দুটো শর্ট কামিংস বলতে পারো বা ডিমেরিট বলতে পারো, কিন্তু তার বলার ধরনটা অন্যরকম হওয়া চাই। ক্লিয়ার? অবশ্য এই জিনিসগুলো এই ক্লাসের পার্ট নয়, আমি তাও বলে ফেললাম। সেকেন্ড হচ্ছে ইউএনএসসি, ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলের ইন্ডিয়ার পার্মানেন্ট সিট। এটা একটা খুব বার্নিং টপিক এবং মাঝে মাঝেই বিষয়টা নিয়ে খুব তেড়ে ফুঁড়ে ওঠে ভারতবর্ষ বা অন্য কোনো দেশ যখন ভারতবর্ষকে সাপোর্ট করে। ঠিক আছে, তো হোয়াট ইজ ইউএনএসসি, হোয়াট ইজ দ্য নিড অফ রিফর্ম অফ ইউএনএসসি, ইউএনএসসির কেন রিফর্ম হওয়া দরকার, কেন বাড়া দরকার, ইন্ডিয়া সেখানটায় রিজার্ভেশন পেলে বা পার্মানেন্ট সিট পেলে ইন্ডিয়ার কি লাভ হবে। ওকে, ইন্ডিয়া কাদেরকে রিপ্রেজেন্ট করবে বা কাদেরকে কারা চাইছে ইন্ডিয়াকে সাপোর্ট করতে, এটসেট্রা জিনিসগুলো ইন্ডিয়ার পলিসি বা ইন্ডিয়ার যে মেরিট সেগুলো তোমাকে এর মধ্যে দিতে হবে, দিয়ে নোট বানাতে হবে। থার্ড হচ্ছে ভয়েস অফ গ্লোবাল সাউথ সামিট 2024, ইন্ডিয়া হোস্ট করেছিল, এটা 3 দিনের ভিডিও কনফারেন্স ছিল। ওকে, তো সেটা তুমি একবার দেখে নেবে। ভয়েস অফ গ্লোবাল সাউথ সামিট কিভাবে হয়েছিল, ইন্ডিয়ার সেখানটায় রোল কি ছিল, বেসিক্যালি হোয়াট ইজ গ্লোবাল সাউথ, গ্লোবাল সাউথ কাকে বলা হচ্ছে, গ্লোবাল সাউথ সামিটের গুরুত্ব কি, ঠিক আছে, গ্লোবাল সাউথ সামিটের ভয়েসটা কি, হ্যাঁ, তো ইন্ডিয়ার রোল কন্ট্রিবিউশন কি, এটসেট্রা তোমাকে পড়ে যেতে হবে। নেক্সট 4 নাম্বার, সেকেন্ড ইন্টারন্যাশনাল কনফারেন্স অন গ্রিন হাইড্রোজেন। ভেরি 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 ইম্পর্টেন্ট একটা, কেননা কোশ্চেন সবসময় সায়েন্স অ্যান্ড টেক রিলেটেড কোশ্চেন বা এনভায়রনমেন্ট বা এনার্জির ওপরে কিন্তু প্রচুর প্রশ্ন আছে। তো ইন্টারন্যাশনাল কনফারেন্স হচ্ছে গ্রিন হাইড্রোজেনের ওপরে, তোমাকে এটার উপরেও নোট বানিয়ে নিতে হবে। বেসিক্যালি হোয়াট ইজ গ্রিন হাইড্রোজেন, গ্রিন হাইড্রোজেনের রিকোয়ারমেন্ট কেন রয়েছে, গ্রিন হাইড্রোজেন কি ফাংশন, গ্রিন হাইড্রোজেন অন্যান্য কনভেনশনাল যে ব্যবস্থাগুলো আছে তার সাথে গ্রিন হাইড্রোজেনের তফাৎ কি, ভারতে গ্রিন হাইড্রোজেন জোরহাটে বোধহয় ভারতের গ্রিন হাইড্রোজেন প্ল্যান্ট রয়েছে, তো ইন্ডিয়ার ক্ষেত্রে গ্রিন হাইড্রোজেনের কোন জায়গায় ইন্ডিয়া এটাকে চাইছে, ঠিক আছে, হারনেস করতে, এটসেট্রার উপর তোমাকে এটা নোট বানাতে হবে। ক্লিয়ার? আমরা কি শেষ করলাম, মিটিং অ্যান্ড কনফারেন্স। ওকে, এবার আমরা কি পড়বো, ঠিক 19 এবং 21-এর তুলনামূলক পর্যালোচনা করে আমরা পেয়েছিলাম যে কোশ্চেন আসে অ্যাক্ট এবং পলিসি থেকে। গভর্নমেন্ট কোনো পলিসি করেছে, গভর্নমেন্ট কোনো অ্যাক্ট করেছে, ঠিক আছে, তো পলিসির বিষয়ে ছোট ছোট এমসিকিউ তোমাদেরকে প্রশংসার পড়াবে, সেখান থেকে তোমরা কোনো ইম্পর্টেন্ট পলিসি মনে হলে তার উপর নোট বানিয়ে রেখো। আমি মেনলি অ্যাক্ট গুলো নিয়েই ডিসকাস করেছি, গভর্নমেন্ট পলিসি আমি সেরকম ভাবে বলা যায় লিখিনি। তো গভর্নমেন্ট পলিসি পারলে আমি কিছু ইম্পর্টেন্ট পেলে কদিন পরে আরেকটা ভিডিও নেব। এখন আমরা আলোচনা করব মেনলি অ্যাক্ট গুলো নিয়ে। ফার্স্ট, ভারতীয় ন্যায় সংহিতা, ভেরি 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 ইম্পর্টেন্ট, যেমন চর্চায় তেমন বর্তমানে এটাই এখন বলবৎ হচ্ছে, ঠিক আছে, দণ্ডবিধি হিসেবে, রিপ্লেসিং দা আইপিসি অ্যান্ড সিআরপিসি, বিএনএসএস এর ক্ষেত্রে অবশ্য। তো ভারতীয় ন্যায় সংহিতা তার জরুরি মানে তার প্রয়োজনীয়তা, যদিও সব ক্লাসগুলো আমার করা আছে, ঠিক আছে, রিসেন্টলি, খুব বেশি দিন নয়, তোমরা কিন্তু এগুলো অবশ্যই দেখবে এই ক্লাসগুলো, তাতে তোমাদের নোট করতে অনেকটা সুবিধেও হবে। তো ভারতীয় ন্যায় সংহিতা কি, কাকে রিপ্লেস করলো, কেন রিপ্লেস করলো, ভারতীয় ন্যায় সংহিতার কি কি অসুবিধে আছে বা কোন জায়গাটায় এটার জন্য সমালোচনা আছে ইত্যাদি তোমাকে জানিয়ে নোট বানাতে হবে। এই সিমিলার ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা বিএনএসএস, এটার ক্ষেত্রেও বিএনএস এর মতোই তোমাকে নোট বানাতে হবে। ক্লিয়ার? নাও আসছে পাবলিক এক্সামিনেশন প্রিভেনশন অ্যান্ড আনফেয়ার মিন্স অ্যাক্ট 2024, অর্থাৎ রিসেন্টলি নেট এক্সামগুলোতে যে ভীষণ পরিমাণে করাপশনের অভিযোগ উঠেছিল, তার পরিপ্রেক্ষিতে সেন্ট্রাল গভর্নমেন্ট এই লটা এনেছে, পাবলিক এক্সামিনেশন প্রিভেনশন অ্যান্ড আনফেয়ার মিন্স অ্যাক্ট 2024। তো এইটা খুব প্রয়োজন ছিল। তো সেই ক্ষেত্রে নেট পরীক্ষাগুলো কারা কন্ডাক্ট করে, কিভাবে পরীক্ষাগুলো হয়, পরীক্ষাগুলোর অথরিটি কি, মানে যারা যে এজেন্সি পরীক্ষা নেয় তার অথরিটি কি, তার সোর্স অফ পাওয়ার কি, কেন এই পরীক্ষাগুলো ইন্ট্রোডাকশন হলো, কেন এই পরীক্ষাগুলোকে তুলে দেওয়ার দরকার আছে বা মডিফাই রিফর্ম করবার দরকার আছে, এগুলোর উপর কিন্তু কোশ্চেন আসতে পারে, যেগুলোর উপর আমি ক্লাস অলরেডি করে দিয়েছি।
তার সাথে সাথে তোমাকে এই অ্যাক্টের ওপরেও কিন্তু একটু নোট বানিয়ে নিতে হবে। ওকে, নাও আসছি 4 নাম্বার, দ্য ফরেস্ট কনজারভেশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2023। দ্য ফরেস্ট কনজারভেশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, অনেকেই মনে করছে যে এর মধ্যে দিয়ে ভারতবর্ষের প্রকৃত অরণ্যের পরিমাণ কমিয়ে দেওয়া হচ্ছে, গভর্নমেন্ট প্রজেক্ট ইমপ্লিমেন্ট করবার জন্যে ফরেস্টকে কেটে ফেলার অনেকটা পথ সুগম করে দিল সরকার এর মাধ্যমে। কিন্তু এটা নিয়ে প্রচুর ডিবেট এবং সমালোচনা হয়েছে। ফরেস্ট কনজারভেশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, তাতে গভর্নমেন্ট অ্যাকচুয়ালি কি বলতে চাইছে বা অ্যাক্টের মেন মোটো কি, অ্যাক্ট কি টার্গেট করছে, ঠিক আছে, এগুলো তোমাকে নোটে প্রিপেয়ার করতে হবে। 5 নাম্বার টপিক কি, ডিজিটাল পার্সোনাল ডাটা প্রোটেকশন অ্যাক্ট 2023। এটা কিসের সাথে অ্যাসোসিয়েটেড? এটা ভারতের সেফটি সিকিউরিটির সাথে অ্যাসোসিয়েটেড, ঠিক আছে। এত পরিমাণে জঙ্গি কার্যকলাপ চলছে, সাইবার ক্রাইম চলছে, অনলাইন ফ্রড হচ্ছে, এই সমস্ত কিছুর নিরিখে পরিপ্রেক্ষিতে ডিজিটাল পার্সোনাল ডাটা প্রোটেকশন অ্যাক্ট 2023 আনা হয়েছে বা বলবৎ করা হয়েছে। বাট ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে যে অনেকেই অভিযোগ করছে যে এতে মানুষের বা নাগরিকের যে ব্যক্তি স্বাধীনতা, তার গোপন যে তথ্যগুলো সেগুলো কম্প্রোমাইজ হয়ে যাচ্ছে, ঠিক আছে। এতে মানুষের লিবার্টি বা ইন্ডিভিজুয়াল স্পেস কমে যায়। ওকে, এই রকম ভাবে তোমাকে পজিটিভ নেগেটিভ মেন পারপাস আর ড্রব্যাক বা ক্রিটিসিজম দিয়ে নোট বানাতে হবে। 6 নাম্বার জনবিশ্বাস অ্যামেন্ডমেন্ট অ্যান্ড প্রহিবিশন অ্যাক্ট 2023। জনবিশ্বাস অ্যামেন্ডমেন্ট অ্যান্ড প্রহিবিশন অ্যাক্ট বেসিক্যালি ইজ অফ ডুইং বিজনেসের সাথে রিলেটেড এই অ্যাক্টটা তোমাকে পড়তে হবে। কি কি এখানটায় নতুন করে অ্যামেন্ড করা হয়েছে, কোন কোন শাস্তিগুলো আগে বেশি ছিল সেগুলো এখন দেয়া হচ্ছে না, ঠিক আছে, যাতে করে বিজনেসটাকে ইজি করা যায়। আরো বেশি পরিমাণে এখানটায় ইন্ডিয়াতে বিজনেস হয়, বাইরে থেকে এসে ইন্ডিয়াতে লোকেরা ইনভেস্ট করতে পারে, বেশি পরিমাণে আমাদের এফডিআই পেতে পারি আমরা, এগুলোর ওর সাথে রিলেট করে জনবিশ্বাস অ্যাক্ট 2023 হয়েছে। অত্যন্ত ইম্পর্টেন্ট এই 6টা অ্যাক্ট তুমি অবশ্যই নোট করে প্রিপেয়ার করে রাখবে। চলো আমরা কিছু বিবিধ টপিক আলোচনা করে নিই। একে আমি আর কোনো ক্যাটাগরির মধ্যে ঢোকাচ্ছি না, সবকিছু মিলে মিশে টপিকগুলো তৈরি হয়েছে, বা টপিকগুলো যেমন রেলেভেন্ট তেমনি ইম্পর্টেন্ট। প্রশ্ন চলে আসতেই পারে এবং আমি আজকে না বারবার তোমাদেরকে বলছি যে এগুলো সম্বন্ধে একটু পড়ে যাও। মিসলেনিয়াস মেন্সের কোশ্চেন বা মিসলেনিয়াস মেন্সের ডেসক্রিপশন আমার তো মনে হয় বিসিএস এর চেয়ে ঢের বেশি কঠিন হয়, অনেক বেশি কঠিন হয়। বিসিএস এর তো একদম কিছু সার্টেন জায়গা থেকেই প্রশ্ন আসে, হ্যাঁ, বা বিসিএস এর স্প্যান ভাস্টনেস অতটা বেশি নয়। মিসলেনিয়াস তো ইন্টারন্যাশনাল রিলেশন, ইন্টারন্যাশনাল কনফারেন্স মিটিং কি না কি প্রশ্ন করে দেয়। ওকে, চলো 1 নম্বর হচ্ছে মণিপুর ক্রাইসিস। মণিপুর গত বেশ কয়েক বছর ধরে আগুন জ্বলছে। ওকে, তো সেই মণিপুরের ক্রাইসিসের কারণ কি, কেন সমস্যা হচ্ছে, কোন দুটো ট্রাইব নিজেদের মধ্যে ঝামেলা করছে, সেই ট্রাইবদের মধ্যে ঝামেলা করার রিজন কি, ইন্ডিয়া গভর্নমেন্ট সেখানটায় কি রোল প্লে করছে, এটসেট্রা নিয়ে কিন্তু তোমার মণিপুর ক্রাইসিসের উপর নোট বানাতে হবে। মণিপুর হয়তো ইন্টারন্যাশনাল ইস্যু না ইন্ডিয়ার পরিপ্রেক্ষিতে, ডাইরেক্টলি ওয়েস্ট বেঙ্গলকে হয়তো টাচ করে না, বাট মণিপুর কিন্তু বহু দিন ধরে একটা বার্নিং ইস্যু হয়ে রয়েছে আমাদের দেশে। ওকে, অনেক বড় বড় ঘটনার আড়ালে মণিপুর ছোট রাজ্য বলে চাপা পড়ে থাকে, বাট পরীক্ষার পরিপ্রেক্ষিতে কিন্তু প্রশ্ন আসতেই পারে। আমি একটু অবাক হবো না যদি চলে আসে, তো তোমরা এটার জন্য প্রস্তুত হয়ে নিও। 2 নম্বর হচ্ছে পলিউশন এন্ড এনভায়রনমেন্ট। দেখো এইটাতে তো আমার কিছু বলার নেই, পলিউশনের উপরে তোমরা একটা বেসিক রিডিং এবং নোট বানিয়ে রাখবে। সে এয়ার পলিউশন, ওয়াটার পলিউশন, সয়েল পলিউশন, প্লাস্টিক মিনেস অ্যান্ড এনভায়রনমেন্ট ডিগ্রেডেশন। ওকে, উইথ গ্লোবাল ওয়ার্মিং, উইথ জলস্তর বৃদ্ধি, ওকে, রাইজ অফ সি লেভেল ওয়াটার, উইথ মেল্ট ডাউন অফ আইস বার্জেস অর হিমালয়ান আইস ইত্যাদি প্রতিটা রিলেটেড টপিক তোমরা এটার উপরে কিন্তু একটা ছোট ছোট করে সব নোট বানিয়ে রাখবে। একটা দুটো, আচ্ছা আমি কেমন ভাবে হবে সেটা আমি এখানে বলছি না, তাতে ভিডিও বড্ড বড় হয়ে যাচ্ছে। ওকে, 3 নাম্বার কি, অলিম্পিক অ্যান্ড ইন্ডিয়ান পারফরমেন্স। ওকে, সবে অলিম্পিক খেলা হলো, তাতে ভারতের কেমন পারফরমেন্স ছিল
তার উপরে কিন্তু তোমাদের প্রশ্ন আসতেই পারে। এবং এছাড়া আমি এর আগে বলেছি যে ইন্ডিয়ান স্পোর্টস অ্যারেনাতে মেয়েদের কন্ট্রিবিউশন কি, এটাও একটা ইম্পর্টেন্ট প্রশ্ন হয়ে যেতে পারে। আমি আগে এইটা একটা কোথাও তোমাদেরকে লিখতে দিয়েছিলাম, নোট বানাতে দিয়েছিলাম, এখানে লিখছি না, বাট তোমরা এটার উপর নোট কিন্তু বানিও। কেননা দেখা যাচ্ছে যে মেয়েদের পারফরমেন্স বা ওমেন পারফরমেন্স ইন ইন্ডিয়ান স্পোর্টস অ্যারেনা বা প্যারা অলিম্পিক্সে ইন্ডিয়ার সাকসেস কিন্তু অনেক বেশি, ওকে, উইথ রেসপেক্ট টু অ্যাভারেজ ইন্ডিয়ান পারফরমেন্স। ক্লিয়ার? তো সেক্ষেত্রে অলিম্পিকের এইটা তোমরা এই জিনিসগুলোর উপরে ছোট ছোট নোট করে রেখো। নেক্সট হচ্ছে ওয়ার্ল্ড কাপ হকি ইন্ডিয়া হোস্ট হলো। ইন্ডিয়ান হোস্ট কান্ট্রি ভুবনেশ্বর এবং রাউরকেল্লাতে হকি সিটি হয়ে গেল এখানটায়, ওকে, ইন্ডিয়ার মধ্যে ঘোষিত হয়ে গেল। তো সেটা একটা বড় ইভেন্ট ছিল যে ভারত পৃথিবীর একটা ওয়ার্ল্ড কাপ হোস্ট করছে, তার উপর তোমরা কিন্তু নোট লিখবে। এআই ভারত 5G 6G স্যান্ডবক্স, জাস্ট আমি এটা সম্বন্ধে তোমাদের কিচ্ছু বলবো না। স্যান্ডবক্স কি, হেকাথন কি, তোমরা গুগল খোলো, এটার উপর নোট বানাও, ছোট ছোট নোট প্রচুর রয়েছে, ঠিক আছে? হ্যাঁ, এআই ভারত, হেকাথন, 5G 6G স্যান্ডবক্স। নেক্সট ইউক্রেন রাশিয়া, আমি অনেকবার বলেছি 6 নম্বরে ইউক্রেন রাশিয়া, 7 নম্বরে প্যালেস্টাইন ইসরায়েল ইন্ডিয়া। তো এটা আসছে না আসবে, মানে আসছে না তো আসছে না, মাত্র এরকম নয় যে না আসার কোনো কারণ আছে, আসবারই কারণ আছে, শুধু আসেনি, যে কোনো সময় চলে আসতে পারে, ঠিক আছে? ইউক্রেন রাশিয়ার বিরোধ, তাতে তার রিজন, তার রেজাল্ট, ইন্ডিয়ার মিডিয়েশন, ইন্ডিয়ার কন্ট্রিবিউশন, ইন্ডিয়ার লাভ ক্ষতি, ইন্ডিয়াতে এটার এই সমস্যাটা বাড়লে, অ্যাগ্রাভেট হলে ইন্ডিয়া তাতে লাভ হবে না ক্ষতি হবে, এরকম ভাবে তোমাকে নোট বানাতে হবে। এগেন প্যালেস্তাইন অ্যান্ড ইসরায়েল, খুব সেন্সিটিভ একটা বিষয় প্যালেস্তাইন এবং ইসরায়েল। এখানটায় ডিহাইফেনেট যে পলিসি আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট বা প্রাইম মিনিস্টার নিয়েছিলেন ভারতের ফরেন পলিসির ক্ষেত্রে, তো সেইটা কেমন ভাবে রিলেশনশিপটাকে ক্যালিব্রেট করে, ওকে, প্যালেস্তাইনের ক্ষেত্রে ইন্ডিয়া কেমন চলবে, ইসরায়েলের ক্ষেত্রে ইন্ডিয়া কেমন চলবে, এটার মধ্যে ইসরায়েলের সাথে যখন কোনো বাইলেটারাল ডিল সাইন হবে সেক্ষেত্রে প্যালেস্তাইনের উপর তার কি ইম্প্যাক্ট পড়বে, এদের রিলেশনের উপর ডিপেন্ড করে ইন্ডিয়ার উপরে কেমন ইন্টারন্যাশনাল প্রেসার আসতে পারে, কোথা থেকে আসতে পারে, এই পয়েন্টগুলো নিয়ে তোমাকে নোট বানাতে হবে। অ্যান্ড লাস্ট থিং ফর দিস miscellaneous means roadmap GS paper is Taliban government in Afghanistan. আফগানিস্তানে ভেরি রিসেন্ট না, হয়ে গেল বেশ 2-3 বছর, তালিবান গভর্নমেন্ট যে এলো আফটার উইথড্রল অফ ইউএস ট্রুপ, আমেরিকা সেনা সরে যাওয়ার পরে, তো ভারতের আলটিমেটলি কিন্তু সেটা একটা বর্ডারিং কান্ট্রি, এবং সেখানটায় তালিবানের মতন একদম একটা ফান্ডামেন্টাল কি বলা যায় একটা গোষ্ঠী দ্বারা শাসিত হচ্ছে, যে তালিবান কিন্তু এক কথায় একটা জঙ্গি গ্রুপ বা জঙ্গি গোষ্ঠী হিসেবে ডিক্লেয়ার ছিল, যারা অবৈধ ছিল, ঠিক আছে? সেই দলটা আজকে একটা সরকার চালাচ্ছে। সেক্ষেত্রে ইন্ডিয়ার জন্য সেটা কতটা থ্রেট হবে, আফগানিস্তান ভারতের কতটা বন্ধু হতে পারে, পাকিস্তানকে বাইপাস করার জন্য আফগানিস্তান ভারতের কতটা কাছে আসতে পারে, এই সব বিষয়গুলো নিয়ে কিন্তু এটার উপর তোমার পয়েন্ট বানাতে হবে, পয়েন্ট আকারে নোট বানাতে হবে। পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসবে।